কোনো সমস্যা? পরক্ষণে সে নিজেই বুঝে গেল, পরীকে সাহায্য করলো সে। পরী উঠে চলে গেল বাইরে, এখন সে যেতে পারবে। তাই পরী কলপাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। আসার পথে খুশিনা ফুপু এসে হাজির। তিনি বলেন, নতুন বউ, তুমি ওইটা পরছো? যাও গোসল কইরা এক কান ভালা কাপড় পইরা আহো দেখি, আমার রান্দায় সাহায্য করো। মাথা নাড়ল পরী। ঘরে গিয়ে একটা কমলা রঙের শাড়ি নিয়ে কলপাড়ে গিয়ে গোসল করে নিল। তারপর রান্নাঘরে খুশিনার কাছে গেল। খুশিনা রুটি বানাচ্ছে, পরী একটা পিঁড়িতে বসলো। খুশিনা বটি দিয়ে পেঁয়াজ মরিচ কাটতে দিল পরীকে। এটা সে পারে, তাই সে পেঁয়াজ কাটছে। এমন সময় চামেলি এলো সেখানে। বলল, নতুন ভাবি কি করো? পরী তাকালো চামেলির দিকে, মুচকি হেসে বলে, কাজ করি, তুমি আমাদের সাথে নাস্তা করে যেও। আচ্ছা। হাসলো চামেলি। খুশিনা পরীকে জিজ্ঞেস করে, কি কি রান্না পারো নতুন বউ? আমি কিছুই রান্না করতে পারি না ফুপু। খুশিনা যেন আকাশ থেকে পড়লো। বলল, কও কি, এত বড় মাইয়া রান্না পারো না? আম্মা আমাকে রান্নাঘরে যেতে দেয় না, কাজের লোক আর আম্মাই সব করে। চামেলি অবাক হয়ে বলে, তোমাকে বাড়িতে কামের মানুষ আছে নতুন ভাবি? তোমার বাপের অনেক টাকা বুঝি? পরী আবার হাসলো। তারপর বলল, আমার আব্বা 4 গ্রামের জমিদার, আমি জমিদার কন্যা। রুটি চাকা বন্ধ করে দিল খুশিনা। শায়ের জমিদারের মেয়ে বিয়ে করে এনেছে শুনে বেশ অবাক তিনি। হেরোনাকে কতবার বলেছে যেন চম্পার সাথে শায়ের বিয়ে দিয়ে দেয়। হেরোনা অনেক কথা শুনিয়েছিল তাকে। এখন খুশিনাও কথা শোনাবে ভেবেই তিনি মনে মনে খুশি হয়ে বললেন, রান্না শিখবা আমার থাইকা? এখন বিয়া হইছে, আর কদিন পর পোলাপান হইব, নিজের সংসার নিজেরই তো দেখতে হইব। ভেবা চাকা খেয়ে গেল পরী। এখন এই বাচ্চার কথা বলছে এই মহিলা, না জানি পরে আর কি কি বলবে কে জানে। ঘরে পাটি বিছিয়ে খেতে বসেছে শায়ের আর চামেলি। পরে খাবার বেড়ে দিচ্ছে। খুশিনার কথাতে সে খাবার বেড়ে দিচ্ছে। এই প্রথম সে খাবার বাড়ছে একজন স্ত্রী হিসাবে। চামেলি আর শায়ের খেতে বসেছে। সে পরীকে বলে, আপনি খাবেন না? আমি পরে খাবো ফুপুর সাথে, আপনারা খেয়ে নিন। শায়ের খাচ্ছে। চামেলি বলল, ভাই তোমরা আইজি নতুন ভাবি গো বাড়িতে যাইবা? শায়ের খেতে খেতে জবাব দিল, কিন্তু তোকে নিতে পারবো না। মুখটা কালো করে ফেলে চামেলি। সে তো যাবে বলে কথাটা বলল, কিন্তু শায়ের আগে বুঝে গেছে। পরী বলে, যাক না, ও আমাদের সাথে। ও গেলে আপনাকে কথায় কথায় লজ্জিত হতে হবে। আগে ভালো করে কথা শিখুক, তারপর না হয় নিব। চামেলি কাঁদো কাঁদো গলেই বলে, কে কইছে আমি কথা কইতে পারি না? এই তো আমি কথা বলতেছি, আমি খালি সুন্দর করে কথা কইতে পারি না, তাতে কি হইছে? আমারে কি নেওয়া যায় না? সবাই কি সব পারে? নতুন ভাবেও তো রান্দা পারে না, তাইলে হ্যারে নিবা কেন? চামেলি বোকা বোকা কথায় জবাব দিল না শায়ের। এ মেয়েটা এরকমই, কথা না বুঝে বলে ফেলে। পরী বলে, ঠিক আছে, তোমাকে আরেকদিন না হয় নিয়ে যাব। নতুন ভাবি তুমি ভাইরে কও না, কিছু না পারলে কি বিয়াও হয় না? তুমি তো রান্দা পারো না, তোমারও তো বিয়ে হইছে। ফুপু তো কইলো আর কয়দিন পর তোমাকে পোলাপাইনো হইব, তাইলে তো আমারও। কথা শেষ করতে পারল না চামেলি। শায়ের কাশির শব্দে সে থেমে গেল। পরী স্তব্ধ হয়ে বসে আছে। শায়কে পানি দিতে ভুলে গেছে সে। চামেলির কথায় শায়ের পরী দুজনেই হতভম্ব। চামেলি বলে, নতুন ভাবি পানি দাও ভাইরে। পরী তাড়াতাড়ি পানি দিল শায়কে। পানি খেয়ে শায়ের রাগী দৃষ্টিতে তাকালো চামেলির দিকে। বলল, এত কথা তোকে কে বলতে বলেছে? একটু চুপ থাকতে পারিস না তুই? খাওয়া শেষ না করেই শায়ের চলে গেল। পরীর দিকে তাকানোর সাহস আর হলো না ওর। বোরখা পরে তৈরি হলো পরী। বাড়ি যাওয়ার আনন্দ ওর, তাই তাড়াতাড়ি তৈরি হয়েছে। চামেলিকে ফেলে যাওয়া সম্ভব হলো না। সে কেঁদে অস্থির। হেরোনা মানা করলো না মেয়েকে, কেননা চামেলির কাছ থেকে শুনবে শায়ের শ্বশুরবাড়ি কেমন। গাড়ি ভাড়া করেছে শায়ের, তাতে করে 3 জন রওনা হলো। নুরনগর পৌঁছাতেই দুপুর হয়ে গেল। নিজ বাড়িতে সে ছুট লাগালো পরী। সবার আগে গেল মালার কাছে। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে। মায়ের গলা জড়িয়ে ধরে বলে, কেমন আছেন আম্মা? ভালো, তুই কেমন আছিস? আপনাদের ছাড়া আমি ভালো নাই আম্মা, অনেক মনে পড়ে সবাইকে। মালা পরীর গালে হাত রেখে বলে, সবকিছু যেদিন আপন কইরা নিবি সেদিন দেখবি ওই বাড়ি তোর সব। জুম্মান দৌড়ে এলো পরীর কাছে। পরীকে দেখে সে খুব খুশি। পরী জুম্মানকে নিয়ে গেল রূপালীর কাছে। বাবুকে কোলে নিয়ে কিছুক্ষণ গল্প করলো।
ওখানে বসে হাসিতে মেতে উঠল। কুসুম দৌড়ে এসে বলে, পরি আপা, আপনি এইখানে? বড় আম্মা ডাকতাছে। মায়ের কাছে যেতেই এক গাদা বকুনি খেতে হলো পরীকে। স্যারকে কেন এখনো বৈঠকে একা ফেলে এসেছে সেজন্য কোনো জ্ঞান বুদ্ধি কি নেই ওর নাকি? যথেষ্ট বড় হয়েছে সে, তবু এমন ভুল কি করে? পরী মাথা নিচু করে সব শুনলো। মালা নিজের কথা শেষ করে পরীকে নিজের ঘরে পাঠালেন। মন খারাপ করে ঘরে গেল পরী। স্যারকে খেয়াল করলো না। পরীকে এভাবে আসতে দেখে স্যার বুঝলো না কি হয়েছে। সে জিজ্ঞেস করলো, বাড়িতে আসলেন মন ভালো করার জন্য, আর এসে মন খারাপ করে বসে রইলেন কেন? আমার মন ভালো করানোর মতো কেউ নেই, তাহলে মন ভালো হবে কিভাবে? আপনি বুঝলেন কি করে যে কেউ নেই? আমি বুঝি সব। আমি কি ছোট নাকি? ওহ, আপনি তো যথেষ্ট বড়, বিয়ে হয়ে গেছে। কিন্তু জুমান তখনই এসে বলে ওদের খেতে ডাকছে মালা। তাই আর কথা হলো না ওদের। নিচে নেমে গেল। খাওয়া শেষে মালা স্যারকে ডাকলেন। তিনি বললেন, আমি জানি না বাবা তুমি কেমন, যতটুকু দেখছি জানছি খারাপ জানি নাই। পরি আমার সবচাইতে আদরের মাইয়া। ওরে এতদিন অনেক কষ্টে আগলাইয়া রাখছি, এখন ও তোমার লগে তোমার কাছে থাকবো। তুমি আমার মাইয়ারারে আগলাইয়া রাখো। পরি এখনো জানে না বাইরের দুনিয়া কেমন, কোন দিন বাইরে যায় নাই তো। ওরে তুমি সব বুঝবা, আমার মাইয়ারারে ভালো রাখো। বলতে বলতেই মালা চোখ মুছলেন। স্যার মালাকে আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে আমার দায়িত্বে। এখানে থাকাকালীন আমি যেমন আমার সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছি, তেমন আপনার মেয়ের সব দায়িত্ব পালন করব। আপনি চিন্তা করবেন না। স্যারের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেল মালা। পরি বড়ই দুরন্ত, কখন কি করে বসে বোঝা অসম্ভব। রাগটাও একটু বেশি। স্যার পরীকে সামলাতে পারবে কিনা এই চিন্তা মালার বেশি। কিন্তু স্যারের সাথে কথা বলে সে বুঝতে পারল স্যার ঠিকই পরীকে মানিয়ে নিতে পারবে। মালা চলে গেল। স্যারের সামনে পা বাড়াতে দেখলো পরি দাঁড়িয়ে আছে, মুখটা এখনো গম্ভীর করে আছে। স্যার কিছু জিজ্ঞেস করার আগেই পরি বলে উঠল, আমি কি সত্যি শুধু আপনার দায়িত্ব? আপনি আপনার কাজকে আর আমাকে একই নজরে দেখেন? না, আসলে আপনাকে আর কষ্ট করে কিছু বলতে হবে না। চলে গেল পরি। খুব রাগ হচ্ছে শায়ের উপর। পরীকে দায়িত্ব মনে করে সে। বিয়েটা কি ছেলে খেলা নাকি? পরীর কাছে তাই মনে হচ্ছে প্রথমে নওশাদ, তারপর শেখর, শেষমেশ শায়ের সাথে বিয়ে হলো। এটাকে তো খেলাই মনে হয়। সে ঠিক করলো শায়ের সাথে কথাই বলবে না। শায়ের বুঝলো পরি অভিমান করেছে। এখনই এত অভিমান, পরে আর কি হবে কে জানে। কিন্তু সে আর পরীর মান ভাঙাতে যেতে পারল না, কারণ আফতাব তাকে ডেকেছে। সন্ধ্যা পর ঘরে ফেল শায়ের, কিন্তু পরি নেই। দীর্ঘশ্বাস ফেলে শায়ের ঘর ছেড়ে বেরিয়ে গেল। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে পরি। আকাশের দিকে তাকিয়ে বিন্দুকে খুঁজছে। বিন্দু একদিন বলেছিল যে মানুষ মারা গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। তাই পরি এসেছে বিন্দুর সাথে কথা বলতে। তুই থাকলে খুব ভালো হতো বিন্দু, আজ তুই নেই বিন্দু, কিন্তু তোর মাঝেই তোকে এখনো ভালোবাসে। সোনা আপা তার ভালোবাসা পেয়েছে, রূপা আপা পায়নি, কিন্তু সিরাজ ভাইয়ের ভালোবাসা সত্যি। আর আমাকে দেখ, একজনের দায়িত্ব আমি। ওই সুখান পাগলাটাও ভালোবাসা বোঝে, কত গভীর ওর ভালোবাসা। আমার কপাল খারাপ বিন্দু। জ্বলন্ত তারাগুলোর দিকে তাকিয়ে হাসলো পরি। বিন্দুকে খুব মনে পড়ছে, কিন্তু ওই বিন্দু এখন ধরাছোঁয়ার বাইরে। চাদর ছাড়া ছাদে কেন এসেছেন আপনি? ঠান্ডা লাগছে না? শায়ের গলার আওয়াজ চিনল পরি, তাই পেছনে ফিরে তাকালো না। পরি ওভাবেই বলল, এই দায়িত্বটা আপনার নিতে হবে না। পরির অভিমান যে গাঢ় হয়েছে তা বেশ বুঝতে পারছে শায়ের। বেশ পরির পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, স্ত্রীকে সুখে রাখার দায়িত্ব স্বামীর নিতে হয়। শুধুই সুখ নয়, ভালোবাসার দায়িত্বও কিন্তু নিতে হয়। আপনি কোন দায়িত্বের কথা বলছেন বুঝলাম না। পরি জবাব না পেয়ে শায়ের বলতে শুরু করলো, আমি আপনাকে প্রথম কবে দেখেছি জানেন? হয়তো জানেন, বিয়ের দিন। না, আমি আপনাকে প্রথম দেখেছি সম্পানের নৌকাতে। বাইরে দাঁড়িয়ে ভিজছি, আর আপনি ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। আমিও ভেতরে গেলাম। আপনি তখন ঘোমটা টেনে বসেছিলেন, নেকাব পরেননি। আপনার খেয়াল ছিল না যে আপনার মুখ বরাবর আয়না রাখা ছিল নৌকার ছুঁয়ের সাথে, যেখানে স্পষ্ট আপনার মুখটা আমি দেখেছিলাম। আপনি এমন একজন নারী যাকে ফেরানোর সাধ্য কারো নেই। আপনাকে দেখে যদি কোনো পুরুষ প্রেমে না পড়ে, তবে সে সবচেয়ে বড় পাপী। আমি সে পাপ কি করে করি? কিন্তু আমার কাছে আপনি সম্পূর্ণ নিষিদ্ধ।
আর নিষিদ্ধ জিনিসের প্রতি আমরা সবচেয়ে বেশি আকৃষ্ট হই। তবুও আপনার থেকে দূরে থাকতে চেয়েছি সবসময়। আপনার আমার মাঝে আকাশ পাতাল তফাৎ। কোথায় রাজকন্যা আর কোথায় রাজার বাগানের সামান্য মালি। এই দ্বন্দ্ব আপনার থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু নিয়তি দেখুন, আমি কখনোই এটা ভাবিনি যে আমার ভাগ্যে আপনি আছেন। আকাশের থেকে দৃষ্টি সরিয়ে শায়ের দিকে তাকালো পরি, কিন্তু শায়ের তখনও আকাশের দিকেই তাকিয়ে আছে। পরির জবাব না পেয়ে শায়ের আবারও বলল, আমি আপনার বড় বোনকে দেখিনি, আর তার ভালোবাসার মানুষকেও দেখিনি। সুখান পাগল আর তার বউয়ের ভালোবাসাও দেখিনি। আর রইল সিরাজ ভাইয়ের কথা, সে চলে যাওয়ার পরে কিন্তু আপনাদের বাড়িতে আমি প্রথম এসেছি। মূলত সিরাজ ভাইয়ের জায়গাটা আমাকে দেয়া হয়েছে। ওদের ভালোবাসা আমি বুঝবো কিভাবে? তবে সম্পান বিন্দুর ভালোবাসার সাক্ষী আমি নিজেও। আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে পরির দিকে তাকালো শায়ের। পৃথিবীতে কেউ কারো মতো করে ভালোবাসতে পারে না। তাহলে সব ভালোবাসার পরিণতি যে একই হতো। নিজ স্থান থেকে নিজের প্রিয় মানুষকে ভালোবাসতে হয়। সে ভালোবাসার মাধুর্য থাকে অন্যরকম। এখন আপনি বলুন, ওদের মতো ভালোবাসা চাই নাকি আপনার স্বামীর ব্যক্তিগত ভালোবাসা চাই, কোনটা? দ্বিধায় পড়ে গেল পরি। কি উত্তর দিবে বুঝতে পারল না। চেয়েও পরি কঠোর হতে পারছে না। যে মেয়েটা অধিকতর সাহসী, রন্ধে রন্ধে তার মিশে আছে রাগ, আজ সে মেয়েটির রাগ উধাও, সাহসও হারিয়ে গেছে যেন। ভালোবাসার মানুষের দুর্বলতা। ভালোবাসলে মানুষ কোনো না কোনো কারণে ভয় পাবে। সে ভয়টা পরির হচ্ছে, কিন্তু কিসের ভয়? হারিয়ে ফেলার নাকি অন্য কিছু? বুঝে উঠতে পারে না পরি। সে নির্দ্বিধায় শায়ের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা এই মুহূর্তে পরি পড়তে অক্ষম, তাই বেশিক্ষণ দাঁড়াতে চাইলেও না। সে ঘুরে হাঁটা ধরতে শাড়ির আঁচলে সজোরে টান পড়তে সে দাঁড়িয়ে গেল। পেছন ফিরে তাকাতে শায়ের বলল, আমার প্রশ্নের উত্তর দেবেন না? পরি এবার ঘুরে দাঁড়ালো শাড়ির দিকে এগোতে এগোতে বলল, আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই। ভালোবাসা বলতে আমি ওদের কাহিনীগুলো বুঝি, এর বেশি কিছু জানা নেই আমার। পড়ালেখা শেখানোর শিক্ষক থাকলেও ভালোবাসা শেখানোর শিক্ষক কিন্তু নেই। ভালোবাসার শিক্ষক থাকে না, দুজনের মধ্যে তৈরি করতে হয়। তাহলে ভালোবাসার মানে বুঝবেন। পরি শায়ের আরেকটু কাছে আসলো। অন্ধকারে আবছা আলোতে চোখ রাখলো শায়ের চোখে, বলল, তাই তাহলে দুজনের মধ্যে ভালোবাসা তৈরি কিভাবে করা যায় বলুন তো? শায়ের এবার থামলো। এবার একটু বেশি বলেছে সে। ঠান্ডা লাগছে। সে নিজেও চাদর আনেনি, তাই সে বলল, আজকে প্রয়োজনের তুলনায় বেশি শিখে ফেলেছেন, বাকিটা অন্য একদিন শেখাবো। শায়ের চলে আসতে কি থেমে গেল, পিছন ফিরে বলল, হাত ধরার অনুমতি দিবেন নাকি আঁচল ধরে টেনে নিয়ে যাব? পরি মৃদু হাসে। কোলে তুলে নিয়ে গেলে মন্দ হয় না। কাল বিলম্ব না করে চোখের পলকে সে পরীকে কোলে তুলে নিল। পরি ভেবেছিল শায়ের তাকে কোলে নিবে না, কিন্তু সে পরীকে বিস্মিত করে দিয়েছে। পরি আজ শাড়ি পাল্টে নিজের ঘাগরা পরেছে। শাড়ি পরার তেমন অভ্যাস নেই তার, তাই আপাতত বাড়িতে এটাই পড়ুক। শীত নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল হয়ে আসছে বিধায় পরি শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে চোখ বন্ধ করে ফেলল, যাতে শায়ের বুঝতে পারে পরি ঘুমিয়ে গেছে। কিন্তু চতুর পরি জানে না যে তার স্বামী তার থেকেও কম নয়। সব বুঝেও না বোঝার ভান করে শায়ের শুয়ে পড়ল। বেলি ফুলের সুবাসে চোখ মেলে তাকালো পরি। একটু আগেও তো ফুলের ঘ্রাণ পায়নি সে, এখন কোথা থেকে আসলো? ও পাশে ফিরতেই দেখলো শায়ের ফুলগুলো নেড়ে দেখছে। নিজের অজান্তে পরি ধরা দিয়ে বলে, ফুল কোথা থেকে আনলেন? আপনি ঘুমাননি? একটু আগেই তো দেখলাম ঘুমাচ্ছেন। ওই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম। দেখি ফুলগুলো। পরি হাত বাড়াতেই শায়ের হাতটা সরিয়ে নিয়ে বলে, দেওয়া যাবে না। পরি এক প্রকার ছিনিয়ে নিয়ে বলে, মালিক সাহেব, আমার রাজ্যে থাকতে গেলে আমার কথা মেনে চলতে হবে যে। আপনার একটাই কাজ, আমার বাগানে ফুল ফোটানো। কাজ ঠিক মতো করতে পারলে পুরস্কার পাবেন। তাই নাকি? তা পুরস্কারটা কি? সময় হলেই জানতে পারবেন মালিক সাহেব। যথা আজ্ঞা রাজকুমারী। পরি হাসলো। শায়ের তাকিয়ে রইল পরির দিকে। কবলায় কিঞ্চিত ভাঁজ ফেলে পরি বলে, ওভাবে দেখছেন কেন? আপনার সাহস তো কম নয়। এই শাস্তি কি হতে পারে জানেন? প্রশ্নের জবাবে শায়ের হাত বাড়ল পরির দিকে। গাল গলিয়ে ঘাড়ে হাত দিয়ে কাছে টেনে আনে পরিকে। গভীরভাবে প্রেয়সীর কপালে ওষ্ঠ ছুঁয়ে দেয়, বলে, শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড হলেও আমি মাথা পেটে নেব পরিজন। ঈশ্বর কেঁপে উঠল পরির সর্বাঙ্গ। কর্ণকুহরে পরিজান শব্দটি বারবার বাজতে লাগলো। এই ডাকেও যেন মাদকতা আছে।
আফিমের মতো নেশালো। আফিমের নেশা কেটে গেল, এই নেশা যেন কাটবার নয়। নিজের অর্ধাঙ্গিনীকে এইভাবে চেয়ে থাকতে দেখে শায়ের হাসে, বলে, অনেক বড় অন্যায় করে ফেলেছি, এবার কি শাস্তি দেবেন বলুন? আগে নাই পরীকে তাকিয়ে থাকতে দেখে সে বলে, শাস্তিটা কি দেবেন ভাবতে থাকুন, আমি ঘুমাই। উষার আলো ফুটতেই চারিদিক ঝলমল করে ওঠে। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু চিকচিক করে উঠল। সূর্য রোশনিতে মেঘপুঞ্জের রূপবত্তা যেন দ্বিগুণ বেড়ে গেল। শিশির ভেজা পথ পেরিয়ে মানুষ যাচ্ছে নিজ গন্তব্যে। শীত আস্তে আস্তে কমতে শুরু করেছে। দিনের বেলাতে তেমন শীত না লাগলেও রাতে শীত বাড়ে। চাষিরা দলে দলে শীতের ফসল ঘরে তুলছে, তাদের খুশি যেন আর ধরে না। বন্যার পরে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তা এখনো কিছুটা রয়ে গেছে। এবারে ফসলে বোধহয় তা মিটবে। সূর্যের আলোতে ঝলমল করছে জমিদার বাড়ির আঙ্গিনা। তখনই সেখানে আগমন ঘটে শেখরের। শায়রি প্রথমে দেখে সে কিছুটা ঘাবড়ে গেল শেখরকে দেখে, কেননা তার হাতে মাথা ব্যান্ডেজ করা, সারা মুখেও অসংখ্য দাগ স্পষ্ট। শেখর শায়রের সাথে কোনো কথা না বলে বৈঠকে গিয়ে হাজির হয়। আফতাব আর আখির বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শেখরকে আসতে দেখে আফতাব প্রচণ্ড রেগে গেলেন, বললেন, তুমি এখানে কি চাই? তোমার সাহস তো কম না, এত কিছু করে আবার এখানে এসেছো? মুহূর্তে বাড়ির সকলে জেনে গেল শেখরের আসার কথা। মালা জেসমিন ছুটে গেলেন বৈঠকে। পরি, কুসুম আর জোমান দরজার আড়ালে কান পেতে রইল। শেখর সবার কাছে কিছু বলার অনুমতি চাইছে। আফতাব শুনতে চাইলেন, তিনিও দেখতে চান ছেলেটা কি বলে। শেখর বড় একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, বিয়ের দিন রওনার আগে খবর পেলাম আমার ছোট বোনকে কেউ অপহরণ করেছে। কি করব বুঝতে পারছিলাম না, পুলিশকেও জানাতে পারিনি। যদি আমার বোনের কোনো ক্ষতি করে দেয়। আমার পরিবার সবাইকে অপহরণকারী একটা জায়গায় যেতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি দুর্ঘটনায় ওই দিন সবাই আহত হই। হঠাৎই কি হয়ে গেল বুঝিনি। পরে পুলিশে আমার বোনকে উদ্ধার করে। এর পেছনে ছিল আমার বন্ধু নাইম, ও এই জঘন্য কাজটা করেছে। আফতাব জিজ্ঞেস করলো, সে কেন এরকম করবে? তুমি মিথ্যা বলতেছো। আমি সত্যি বলছি, নাইমকে পুলিশে দেওয়া হয়েছে। নাইম নিজের মুখে সব স্বীকার করেছে। বিশ্বাস না হলে আপনি খোঁজ নিতে পারেন। নাইমের এরকম করার কারণ সে পরীকে পছন্দ করত। আচ্ছা দেখবো, তুমি তোমার কথা মিথ্যা হয় তাহলে কঠিন শাস্তি পাবে তুমি। শেখর মাথা নেড়ে বলে, ঠিক আছে, তাহলে কি আবার বিয়েটা হচ্ছে? শায়ের নড়েচড়ে উঠল। তার সামনে তার স্ত্রীকে বিয়ে করার কথা বলছে, তা মানতে পারছে না সে। আফতাব বলল, সে কথা ভুলে যাও, কারণ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। শেখর অবাক হয়ে বলল, কি বলছেন এসব? পরীর বিয়ে হয়ে গেছে মানে? কার সাথে? আপনি আমাকে কথা দিয়েছেন পরীকে আমার হাতে তুলে দেবেন। শোনো, তোমার জন্য আমি আমার সম্মান হারাতে বসেছিলাম, অনেক কষ্ট করে সব ঠিক করেছি। এখন বিয়ে হয়ে গেছে, তুমি যেতে পারো। এবার শেখর রেগে আগুন। সে আফতাবের সাথে দু এক কথায় ঝগড়া বাঁধিয়ে পেল। শায়ের আর এখানে থাকলো না, অন্দরে চলে গেল। শেখরের কথাগুলো বিষের মতো লাগছে। শায়েরকে ঘরে যেতে দেখে পরিও পিছু পিছু ঘরে গেল। শায়েরকে চিন্তিত দেখে বলল, আপনি শুধু শুধু চিন্তিত হচ্ছেন কেন? আমি কোনো কারণে চিন্তিত নই। তাহলে এভাবে চলে এলেন যে? ওই ছেলেটা বারবার আপনাকে বিয়ে করবে বলছে। তাছাড়া ওর সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল। আমার ওকে ভালো লাগছে না। মৃদু হাসলো পরি। শায়ের চলছে, এতে খুশি লাগছে পরি। ওকে হাসতে দেখে শায়ের রুষ্ট চিত্রে বলে, আপনি হাসছেন? পরি শায়ের কাছে সে দাঁড়িয়ে বলে, তো কি হয়েছে? আমার তো আর বিয়ে হচ্ছে না তার সাথে। আমি ওর মুখে আপনার নাম সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনার শুনতে হবে না, আমিই যাই, গিয়ে শুনে আসি। পরির হাত টেনে ধরে শায়ের। টানের ফলে পরি শায়ের একদম কাছে চলে আসে। দেখে মনে হচ্ছে তার স্বামীর মনক্ষুণ্ণ হচ্ছে। ওই ছেলেটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানেই থাকবেন। মালি সাহেব, আপনার বউকে কেউ নিয়ে যেতে পারবে না, আপনার কাছ থেকে তো নয়। পরীকে পালঙ্কে বসিয়ে শায়ের নিজেও ওর পাশে বসলো। পরি জিজ্ঞেস করলো, আচ্ছা ওই ছেলেটা এমন কেন করলো? বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করতে পারলো? যদি মরে যেত ছেলেটা? আপনাকে পছন্দ করে ছেলেটা আসামিদের খাতায় নাম লিখিয়েছে, যেখানে তার ডাক্তার হওয়ার কথা ছিল। সত্যিকারের ভালোবাসা কখনোই মানুষকে খারাপ পথে নিয়ে যায় না, বরং একটা খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসে। পরি শায়ের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। মুহূর্তটা বেশ লাগছে পরির কাছে। অনেকগুলো হাত পেরিয়ে পরি এক বিশ্বাসী হাত পেয়েছে। হোক না সে নিম্নবিত্ত ছেলে, কিন্তু তার ভালোবাসায় তো কোনো খাত নেই। ভালোবাসাটা সত্যি হলেই নুন পান্তা খেয়েও সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। শায়েরের সাথে অনায়াসে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। কোনো নিকশ কালো মেঘের ছায়া যেন
কখনোই না আসে। কিন্তু নাইম নামের ছেলেটা একটু বেশি করেছে বলে মনে হলো পরীর। ভালোবাসা তো কোনো প্রতিযোগিতা নয় যে জোর করে হলেও তাকে পেতে হবে। তাহলে কেন ছেলেটা এমন করে বসলো? এখন এর জন্য কতদিন জেলে থাকতে হবে কে জানে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহিরে পানে চোখ মেলেছি, বাহিরে পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে রুমালের সেলাই খুলছে চম্পা। তার প্রিয় ব্যক্তিকে যখন দেওয়ার অধিকার নেই, তাহলে এসব রেখেই বা কী হবে। খুব যত্ন করে সে এগুলো বানিয়েছিল। সেলের প্রতিটি ভরে ছিল নিত্য নতুন অনুভূতি গাথা, যা সে সায়ন নামক পুরুষটির জন্য রেখেছিল। কিন্তু সেই পুরুষটি আজ অন্য কারোর দখলে। অন্য কারোর হাসিতে সে তৃপ্তি পায়, অন্য কাউকে নিয়ে ভাবে। আগে যদি জানতো এই পুরুষটি তার হবে না, তাহলে কোনো অনুভূতি সে জমিয়ে রাখতো না, দিত না ওই পাষাণ পুরুষকে মন। শায়ের পরীকে বিয়ে না করলো হেরোনা কিছুতে শায়ের কাছে চম্পাকে বিয়ে দিত না। দেখতে শুনতে তো মেয়েটা কম নয়, কোমর চর্ণ, ঘন কালো চুল, ডাগর ডাগর চোখ, কি সুন্দর চেহারা। এমন সুন্দর মেয়েকে তিনি অর্থহীন এতিম ছেলের কাছে কেন বিয়ে দেবেন? তার মেয়েকে তিনি আরও বড় ঘরে বিয়ে দেবেন। তবে যখন সে শুনেছে শায়ের জমিদারের মেয়ে বিয়ে করে ঘরে তুলেছে, তখন থেকেই হিংসায় জ্বলে যাচ্ছেন। রূপবতী পরীকেও তার সহ্য হচ্ছে না। তাই তিনি খুশিনার সাথেও তেমন কথা বলেন না, কেননা খুশিনা খুবই বড় করেন পরীকে নিয়ে। হেরোনার মেয়ের থেকেও দ্বিগুণ সুন্দরী মেয়েকে ঘরে তুলেছে শায়ের। এজন্য দুজনের মধ্যে চলে কথার প্রতিযোগিতা। চামেলি মাটিতে পা ছড়িয়ে বসে বোনের কাণ্ড দেখতেছে। সে ভালোবাসার অর্থ বোঝে না বলেই বোনের কষ্ট বুঝতে ব্যর্থ, তাই চেয়ে চেয়ে দেখছে শুধু। পরীদের বাড়ি থেকে এসে অনেক গল্পই বলেছে পরীর বাড়ির সম্পর্কে। চম্পা শুধু শুনেছে। বারান্দা মাটির তৈরি সিঁড়িতে চম্পা আর বারান্দার মেঝেতে চামেলি বসে আছে। পরী সেখানে আসতেই চামেলি খুশি হলো। তবে চম্পা পরীর উপস্থিতি পেয়েও নিজের কাজ করতে লাগলো। পরী কিছুক্ষণ চম্পার দিকে তাকিয়ে থেকে চামেলিকে বলল, ঘরে একা একা লাগছিল, তাই তোমার কাছেই ফুপু পাঠালেন। চামেলি বদলে চম্পা বলে, কেন সেহরান ভাই নাই? না, উনি তো বাজারে গেছে, আসতে দেরি হবে। পরীর মুখে উনি শব্দটা শুনে মৃদু হাসলো চম্পা। চামেলি উঠে এসে পরীর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। পরীকে চৌকির উপর বসিয়ে নিজেও বসলো। তারপর বলল, নতুন ভাবি আপার লগে কথা কইও না, আপার মন ভালো না। দেখো না সেহরান ভাইয়ের লাগিয়া রুমাল বানাইছে, এখন আবার খুলতাছে। ওনার জন্য রুমাল বানিয়েছে কেন? পরী বোঝেও না বোঝার ভান করলো, যাতে চামেলি সব কথা বলে। আর কইও না নতুন ভাবি, খুশিনা আপু মারে কত কইলো সেহরান ভাইয়ের লগে আপার বিয়া দিতে, কিন্তু মা তো রাজি হয় না। আপা সেই আশায় রুমাল বানাইলো, কিন্তু দেখো শেষমেশ তোমারে ভাইয়া বিয়ে কইরা আনলো। যদি আপার লগে বিয়া হইতো, তাহলে কি তোমার মতো সুন্দর ভাবি পাইতাম? খিলখিল করে হেসে উঠল চামেলি। পরী আগেই বুঝেছিল চম্পা সায়কে পছন্দ করে, কিন্তু পরী সেসব জানে না। যদি হেরোনার মন থাকতো, তাহলে হয়তো পরীর জায়গায় চম্পা থাকতো। পরী সারা ঘরে চোখ বুলিয়ে দেখে একটা ছেলের ছবি আর কিছু পোস্টার লাগানো। পরী জিজ্ঞেস করে, এসব কার ছবি? চামেলি যেন আকাশ থেকে বলল, মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ গো, হেরে চিনো না তুমি? সালমান শাহ অনেক বড় নায়ক। হ্যাঁ, নায়ক? পরী ঠিক বুঝলো না। ঘরবন্দি থাকাতে এসবের সাথে পরিচিত না সে, তাই বিখ্যাত নায়ককে চিনতে পারলো না চামেলি। আবার বলল, নতুন ভাবি, আমি আর আপা প্রতিদিন সন্ধ্যার সময় টুনিগো বাড়িতে যাইয়া টেলিভিশন দেখি, তুমি দেখবা? না, আমি দেখব না। রাতের বেলা ফুপু বের হতে বারণ করেছে। ও, তুমি তো নতুন বউ। আহো, আমরা তোমাকে ঘরে যাই, দেখি সেহরান ভাই আইছে নাকি। চামেলি গান ধরল, তোরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুদিগন্তের নদী। চামেলি নাচতে নাচতে যেতে লাগলো, আর পরী হেঁটে হেঁটে। মেয়েটার দুরন্তপনা দেখতে ভালোই লাগে পরীর, কিন্তু চম্পার জন্য খারাপ লাগছে। সন্ধ্যার পর বাড়ি ফিরেছে সাহেব। পরী মাগরিবের নামাজ শেষ করে বসেছিল একাই। ফুপু পাশের বাড়িতে খোশ গল্প করতে গেছেন। চামেলি চম্পা টেলিভিশন দেখতে গেছে। পরী ঘরে সম্পূর্ণ একা। দরজায় ঠক ঠক আওয়াজ শুনে পরী দরজা খুলল। সাহেব পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। পরী খেয়াল করেছে আসার পর থেকে সাহেব কেমন
আচরণ করছে। পরীর থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা চালাচ্ছে। কোনো কারণে সায়ের এরকম করছে, পরী তা ভেবে পাচ্ছে না। এতে খারাপ লাগছে পরীর, কেননা এই পুরুষটিকে যে তার ভীষণ মনে ধরেছে। সেই প্রথম দিন যেদিন সম্পানের নৌকাতে দেখা হয়েছিল, সেদিন থেকেই সায়ের কথাগুলো শ্রুতিমধুর মনে হতো পরীর কাছে। এত সুন্দর আর গুছিয়ে বোধহয় কেউ কথা বলতে পারে না। ক্ষণে ক্ষণে যখনই পুরুষটির সাথে দেখা হতো, তখনই সে আবারও পরীকে মুগ্ধ করত। আর আজ সেই পুরুষটি পরীর স্বামী। স্বামীর অবহেলাই তো প্রতিটি নারীকে ব্যথিত করে, সেজন্য পরীর মনটাও ভীষণ ব্যথিত। কাল থেকে সায়ের কোনো কথা বলেনি পরীর সাথে। পরী কিছু জিজ্ঞেস করলে জবাব দিয়েছে শুধু, এর বাইরে একটা কথাও বলেনি সে। পরনে পাঞ্জাবি খুলে একটা গেঞ্জি পরছে সায়ের। পরী তাকিয়ে আছে সায়ের দিকে। নিজেকে পরিপাটি করে পেছনে ফিরতেই পরীর চোখে চোখ পড়ল। সাথে সাথে চোখ ফিরিয়ে নিল সে। বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই পরী বলে উঠল, কোথায় যাচ্ছেন? সায়ের না তাকিয়ে জবাব দিল, কাজ আছে। আমাকে একা রেখে যাবেন না? থমকে দাঁড়ালো সায়ের, পিছন ফিরে বলল, কেন, ফুবু নেই? পাশের বাড়িতে গেছে। আপনি একা থাকতে ভয় পান? পরী কয়েক কদম এগিয়ে এলো, সায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল, সূর্যাস্তের পর হৃদয়ের একাকিত্ব বাড়ে। তখন মানুষ সূক্ষ্ম একটা হৃদয় খোঁজে তার হৃদয়কে বাঁধার জন্য। একাকিত্ব দূর করতে চায়। ভয়ের থেকে মানুষ একাকিত্বে বেশি ভোগে। আপনি কি আমার একাকিত্ব বোঝেননি? এবারও পরীর চোখে চোখ রাখলো না সায়ের, তবে চোখ দুটো যেন অনেক কথা বলতে চাইছে। নিজেকে সংযত করে সায়ের চলে এলো, বাইরে গেল না। পরী বলল, কিছু বলবেন না? এবার সায়ের মুখ খুলো, কণ্ঠে গাম্ভীর্যতা এনে বলল, আমার জন্য একাকিত্ব উপভোগ করতে হবে না আপনাকে। যেখানে আমি আপনার যোগ্য নই, সেখানে আমার জন্য আপনি নিজেকে দুর্বল করবেন না। যদি কখনো আফসোস হয়, তবে বলবেন আমি সরে যাব আপনার পথ থেকে। পরিমনে জানান দিল যে সায়ের কিছু শুনেছে। তাহলে কি রূপালীর বলা কথা সায়ের শুনেছে? তাই হবে, না হলে সায়ের এত পরিবর্তন হতো না। বাড়ি থেকে আসার আগে রূপালী পরীকে কিছু কথা বলে। সায়ের ছোট ঘরের ছেলে, পরীর যোগ্য না, বামুন হয়ে চাঁদ হাতে দিয়েছি, এমনকি অনেক আফসোস করছিল। কিন্তু পরী তখন একটা জবাব দিয়েছিল, যদি টাকা পয়সা সুখ দিত তাহলে তুমি কেন সুখী হলে না আপা? রূপালী তারপর আর একটা কথাও বলেনি। সায়ের বোধহয় অর্ধেক কথা শুনি এসব বলছে। আমার বোনের পথে যে একবার আসে তার ফিরে যাওয়ার পথ নেই। আপনি কিভাবে ফিরবেন? সায়ের জবাব দিল না। পরীর সঙ্গে সঙ্গে কথা বললে নিজেকে সংযত রাখা অসম্ভব, তাই পরীর থেকে সরিকে পালঙ্কে বসলো। পরী এগালো না সায়ের দিকে। সে ভাবলো, রূপালীর মাথা খারাপ বলে কি সায়েরকেও মাথা খারাপ করতে হবে নাকি? রূপালী সবসময় পরীর সুখ চেয়েছে বিধায় এসব বলেছে। পরী তখন ভেবেছিল সে নিজের সুখকে দেখিয়ে দেবে বোনকে, কিন্তু সায়ের নিজেই তো বুঝতেছে না কিছু। পরী এগিয়ে গেল জানালার কাছে, হাত বাড়িয়ে খুলে দিল জানালা। হুড়মুড়িয়ে বেলি ফুলের সুবাস ঘরে এসে ঢুকলো। পরী পিছন ফিরে সায়ের দিকে তাকালো। শুয়ে আছে সায়ের, অস্থির চিত্তে নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে আবারও জানালা দিয়ে বাইরে তাকালো। এসার নামাজ পড়ে শুয়ে পড়ল পরী। সায়ের আগেই ঘুমিয়ে গেছে। ফুপু বলে গিয়েছেন সায়ের এলে যাতে ওরা খেয়ে শুয়ে পড়ে, তার আসতে দেরি হবে। পরী খাওয়ার জন্য সায়েরকে ডাকলো না এবং নিজেও খেলো না। অর্ধেক রাত কাটালো এপাশ ওপাশ করে। সকালে সায়ের আগে ঘুম থেকে ওঠে। কালকে সে একটা কাজ জোগাড় করেছে। গ্রামের মাতব্বর সায়েরকে বেশ পছন্দ করেন। তিনি তার আড়তে কাজ করতে বলেছেন সায়েরকে। আজকে সেখানে যাবে সায়ের। পরীও উঠে ফুপির কাছে গেল। কাজ না পালেও কিছু কিছু সাহায্য করে সে। রান্নাঘরে ছিল পরী। তখনই একজন বৃদ্ধ মহিলা এলেন আহাজারি করতে করতে। খুশি না দৌড়ে গেলেন উঠোনে, আর পরী বসে রইল। মহিলাটি চিৎকার করে বলতে লাগলো, শেহরান কই, ওর বউ কই? সায়েরও সেখানে গেল। বাড়ির সকলে উপস্থিত। মহিলাটি কাঁদছে আর বলছে, আরে শেরহান, কোন অপয়া মাইয়া ঘরে তুললি যে কিনা আমার পোলারে খাইয়া দিল? কথাটা বুঝলো না সায়ের, তাই জিজ্ঞেস করে, কি হয়েছে চাচি? কি হয় নাই ক, তোর আর তোর বউরে আইনা আমার পোলাটা মারা গেল। অলক্ষণী মাইয়া আনতে আমার পোলাটা খাইলো। তুই থাকবি কেমন? তোরও খাইব দেখিস। সায়ের মনে পড়লো ওই চাচির ছেলে গাড়ি করে পরীকে প্রথম এই বাড়িতে এনেছে। ছেলেটা মারা গেছে। সে বলে, আপনার ছেলে মারা গেছে কখন? কাল রাতে ভালো পোলা ঘুমাইলো, সকালে আর উঠলো না। অহন বউ পোলা পান খাইব কি? সব তোর বউ লাইগা হইছে। অলক্ষণী এই সংসার ডোবাবো না, সে হান টিকবো না।
স্যার ধমকে মহিলাটিকে বের করে দিলেন। অতঃপর নিজের ঘরের দিকে গেল। দরজায় দাঁড়িয়ে আছে পরি। ছলো ছলো নয়নে সে শাড়ির দিকে তাকিয়ে আছে, তবে সেখানে না দাঁড়িয়ে ঘরের ভেতরে চলে গেল। স্যার বুঝে গেল এতক্ষণে সব কথা পরীর কানে গিয়েছে। সে দ্রুত ঘরে গিয়ে পরীর হাত টেনে ধরল। পরী কাঁদছে দেখে ওকে নিজের বুকে জড়িয়ে নিল সে। নারী যখন খুব বেশি কষ্ট পায় তখন কাঁদার জন্য একটা বুক খোঁজে, যেখানে নিজের সব কষ্ট ঢেলে দিতে পারবে, অশ্রু বিসর্জন দিয়ে ক্ষান্ত হতে পারবে। একটা বিশ্বাসী স্নিগ্ধ মানুষের বুকে অশ্রু ঢালতে পারলে সে নারীর কষ্ট লাঘব হয়।